প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে আছে বেশ কিছু পাহাড় ও টিলা। এখানকার পাহাড়গুলো থেকে নেমে আসা ঝর্ণাধারা এঁকে বেঁকে সৃষ্টি করেছে অসংখ্য নদী। নদীগুলো জালের মতো ছড়িয়ে আছে পার্বত্য অঞ্চলে। আমাদের আজকের পর্ব পাহাড়ি নদ নদী নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর ইশতিয়াক সোবহানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের পাহাড়ি নদ নদী নিয়ে কিছু তথ্য ও চিত্র। আমাদের দেশের অবিরাম বয়ে চলা নদীগুলো যেন মানুষের জীবন ও জীবিকার প্রতিচ্ছবি। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা ও যমুনার মতো প্রধান নদ নদীর সাথে অসংখ্য ছোট বড় নদী ছড়িয়ে আছে পুরো দেশ জুড়ে। হাজার বছর ধরে এদেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক রীতিনীতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ বাঙালি সভ্যতা গড়ে উঠেছে এসব নদীকে ঘিরেই। এসব নদীর অববাহিকায় একদিকে যেমন গড়ে উঠেছে মানব সভ্যতা, অন্যদিকে প্রতিটি নদী জীবনের উৎস হিসেবে বিবেচিত। নদ নদী আর অনুকূল আবহাওয়ার কারণেই বিপুল প্রাণ বৈচিত্র্যের সমাবেশ ঘটেছে এই বদ্বীপে। নদ নদীগুলো হয়ে উঠেছে লক্ষ্য প্রাণীর এক গতিময় অভয়ারণ্য। প্রায় সব বড় নদ নদীর উৎপত্তিস্থল পাহাড় হলেও আমাদের দেশে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত পাহাড়ি এলাকার ভিতর দিয়ে প্রবাহিত নদীগুলোই পাহাড়ি নদী হিসেবে পরিচিত। পাহাড়ি নদীর মধ্যে আছে কর্ণফুলী, সাঙ্গু, কাসালাং, মাইনি, নাফ নদী সহ অন্যান্য ছোট বড় নদী। পার্বত্য অঞ্চলের অসংখ্য ছোট বড় টিলা থেকে নেমে আসে সরু জলধারা। এসব ছড়া যতই নিচের দিকে নামে ততই প্রশস্ত আর গভীর হয়ে মিশে যায় নদীর সাথে।
ভারতের মণিপুর রাজ্যের পাহাড় থেকে উৎপন্ন হওয়া বরাক নদী বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে প্রবেশ করে সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়েছে। এই দুইটি নদী পরবর্তীতে মেঘনা নাম ধারণ করেছে। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের প্রধান নদী কর্ণফুলী। কর্ণফুলী ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। পরবর্তীতে এটি মাইনি ও কাসালং নদীর সাথে মিলিত হয়ে কাপ্তাই লেকে গিয়ে পড়েছে। নানা ধরনের পাথর এখানে, এবং কোনো কোনো পাথর কালো, কোনোটা সাদা এবং রঙিনও আছে অন্য অন্য। এই পাথরগুলো থেকে কিন্তু সৃষ্টি হয়েছে এই পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাচ্ছে পাহাড়ি নদী। এর উৎপত্তি হয়েছে কিন্তু এই পাহাড় থেকেই ঝর্ণার মাধ্যমে, এবং এই পাহাড়ি নদী বয়ে গেছে ভারতের মাঝখান দিয়ে এবং শেষ প্রান্তে আমাদের বাংলাদেশে গিয়ে পড়েছে এই নদী। কাপ্তাই লেক বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ। এখানেই রয়েছে বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র। অপর একটি পাহাড়ি নদী সাঙ্গু মিয়ানমারের আরাকান পর্বত থেকে উৎপত্তি লাভ করে বান্দরবনের থানচি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা সাঙ্গু নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। কক্সবাজার জেলার দক্ষিণে টেকনাফ উপজেলার পাশ দিয়ে বাংলাদেশ ও মায়ানমারের সীমান্ত রেখা বরাবর বয়ে যাওয়া আরেকটি পাহাড়ি নদী নাফ। আমাদের দেশের পার্বত্য অঞ্চলের চিরসবুজ বনভূমিগুলো জীববৈচিত্র্যের আধার। এর অন্যতম কারণ পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা নদী ও খালসমূহ সারা বছর ব্যাপী পানির যোগান দিয়ে যাচ্ছে। এখানে যেমন রয়েছে বৈচিত্র্যময় উদ্ভিদরাজি, তেমনি নানা প্রজাতির বন্যপ্রাণীর সমাবেশ ঘটেছে এসব অঞ্চলে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা একটি ছড়া, এবং এ ধরনের অসংখ্য ছড়া আছে এই বনে। কিন্তু এই ছড়া যেটা আমি দাঁড়িয়ে আছি এখন একটা শুকনো দেখা যাচ্ছে, কিন্তু যখন বর্ষা হয় তখন কিন্তু এটাতে পানি থাকে। এই বনের এই পানির উৎস কিন্তু এই ছড়া, আর এই ছড়ার কারণেই কিন্তু বন্যপ্রাণীরা এখান থেকে তাদের পানি পান করে, আর এই পানি থেকেই কিন্তু নানা ধরনের উদ্ভিদ এর আশেপাশে গজিয়ে উঠছে, এবং সেখানে থেকেই কিন্তু এই বনে হয়তো স্বাভাবিক যে সৃষ্টিটা সেটা হয়েছিল। বিভিন্ন প্রজাতির উভচর, সরীসৃপ,
পাখি ও স্তন্যপায়ী প্রাণীর আবাসস্থল এই বনভূমি। বাংলাদেশের বেশ কিছু দুর্লভ ও বিপন্ন প্রজাতির প্রাণীর আবাস এই অঞ্চলে। এছাড়া নদীগুলোতে শীতকালে পরিযায়ী পাখির আগমন ঘটে। পাহাড়ি নদীগুলো মাছের অন্যতম উৎস হিসেবে বিবেচিত। পাহাড়ি নদীর পাশে গড়ে ওঠা জনপদসমূহে এদেশের অধিকাংশ নৃগোষ্ঠীর বসবাস। পাহাড় এবং নদীর সাথে হৃদ্যতা করেই এরা সুপ্রাচীনকাল থেকে এসব অঞ্চলে জীবনযাপন করছে। এই নদীগুলো মিশে আছে এদের নিত্যদিনের জীবনযাপন সহ ঐতিহ্য ও সংস্কৃতিতে। খাওয়ার পানি থেকে শুরু করে গৃহস্থালির সব কাজ সম্পন্ন হয় এখানকার ছড়া ও নদীর পানির মাধ্যমে। উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে না ওঠায় নদীগুলোই এখানে যোগাযোগের একমাত্র মাধ্যম। পার্বত্য এলাকার চিরসবুজ বনে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ যেমন বাঁশ, কাঠ ইত্যাদি আহরণ করা হয় এবং পরবর্তীতে নদী পথে সেগুলো পরিবহন করা হয়। পাহাড়ি জনগোষ্ঠী জুম চাষের মাধ্যমে নানা রকম ফসল ফলায় এবং নদীপথেই এগুলো দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এই নদীগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া অর্থনৈতিকভাবেও পাহাড়ি নদ নদী বেশ গুরুত্বপূর্ণ। তবে দেশের অন্যান্য নদীগুলোর মতো এই নদীগুলো বর্তমানে দূষণের শিকার। এর সাথে যুক্ত হয়েছে নদীর আশেপাশের কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার ও পাহাড়ি অঞ্চলে তামাক চাষ। এছাড়া বনভূমি উজাড়ের কারণে মাটির পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, ফলে শুষ্ক মৌসুমে নদীর বেশ কিছু স্থান শুকিয়ে যায়, দেখা দেয় পানি স্বল্পতা। তাই এসব নদী রক্ষায় সরকারের পাশাপাশি আমাদের সবার এগিয়ে আসতে হবে। টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে নদীসমূহ থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নদীর যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে পারলে একদিকে যেমন রক্ষা পাবে পাহাড়ি নদী, অন্যদিকে নিশ্চিত হবে জীববৈচিত্র্যের জন্য নিরাপদ আবাস।
দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম পাহাড়ি নদ নদী নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর ইশতিয়াক সোবহানের সাথে। কেমন আছেন আপনি? জি ভালো। আচ্ছা, আমাদের দেশে তো বেশ কিছু পাহাড়ি নদী আছে, এই পাহাড়ি নদীর উৎপত্তি সম্পর্কে আমাদের একটু বলবেন? হ্যাঁ, আমি পাহাড়ি নদী, আসলে সকল নদীর উৎপত্তি পাহাড়ে। সে অর্থে আমরা পাহাড়ি নদী বলতে বুঝি যে ছোট ছোট ছড়া এবং সেই ছড়াগুলো মিলে যে একটু বড় নদী তৈরি করে সেটা। তো পাহাড়ি নদী আসলে অন্য নদীর থেকে শুধু এক্ষেত্রেই আলাদা যে নদীর শুরুগুলো পাহাড়ে হয় এবং পাহাড়ের ছোট ছোট আমরা বলি সেকেন্ডারি টারশিয়ারি স্ট্রিমস, সেগুলো আমরা ঝর্ণা হতে পারে, ছোট ছোট ছড়া যেটাকে আমরা বলি, সেগুলো মিলে একটা নদীর সৃষ্টি হয়। আসলে সমতলে এসে পৌঁছাবার আগে নদীর যে শুরুর অংশ সেটাই পাহাড়ি নদী। যদি আমাদের দেশের কথা ভাবি তাহলে পাহাড়ি নদী বলতে আমরা বুঝি পার্বত্য চট্টগ্রামে যেই নদীগুলো পাহাড় থেকে সরাসরি সৃষ্টি হয়েছে সেই নদীগুলোতে। আসলে পৃথিবীর সব নদী পাহাড়ি, সেখান থেকে নদীগুলো আস্তে আস্তে প্লেন ল্যান্ড যে চলে আসে এবং সেখান থেকে সমুদ্রের দিকে চলে যায়। আচ্ছা, আমাদের এই পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থার নদীগুলো কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য? পাহাড়ি নদী আসলে আলাদা করে বলবো না, আমি বলবো যে উৎপত্তি স্থলের যে ওয়াটারশেড বা যে প্রতিবেশ ব্যবস্থা সেটার উপরে দুটো একটির আরেকটির উপরে একেবারেই নির্ভরশীল। আমি যদি বলি যে পাহাড়ে যে গাছপালাগুলো আমরা দেখি সেইগুলো যদি না থাকতো, সেখানে বৃষ্টিপাত যদি না থাকতো, তাহলে সেখানকার নদীর আসলে সৃষ্টি হতো না। আবার এই নদী তার আশেপাশের যে প্রতিবেশ ব্যবস্থা সেগুলোকে টিকিয়ে রাখে, তাদেরকে জল প্রদান করে। আমি বলবো যেগুলোর একটা সাম্য অবস্থা বিরাজ করে দুটোর মধ্যে, নদী এবং অন্যান্য প্রতিবেশ ব্যবস্থা। আচ্ছা, পাহাড়ি অঞ্চলে যে লোকগুলো বসবাস করে তাদের জীবনে নদীর ভূমিকা কীরকম? আমরা যদি সাঙ্গু বা মাতামুহুরির কথা ভাবি তাহলে যারা দূর থেকে আসে ওই সব পাহাড়ি গ্রামগুলোর কথা, তাদের দেখুন তাদের যোগাযোগ ব্যবস্থার উপরে ওই নদীটার বিরাট প্রভাব রয়েছে, যার ফলে তাদের খাবারের জল, তাদের চাষাবাদের জল সব কিছুই আসলে নদী ভিত্তিক। পাহাড়ের জনবসতিরা এই নদীর উপরে সার্বিকভাবেই জীবনযাত্রা নির্ভরশীল। বাংলাদেশে আমাদের এই নদীগুলোর বর্তমান অবস্থা কেমন? নদীর অবস্থা নির্ভর করে তার প্রতিবেশ ব্যবস্থা, তার ওয়াটারশেডের উপরে। আমাদের পাহাড় যত পরিষ্কার হয়ে যাচ্ছে, পাহাড়ের গাছপালা যত কমে আসছে, নদীও তার নাব্যতা হারাচ্ছে, সেখানে স্ট্রিমগুলো শুকিয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা যে ছোট ছোট যে ছড়াগুলো, ঝর্ণাগুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে ক্রমাগতই তার জলের পরিমাণ কমে যাচ্ছে। অনেকগুলো বর্ষার পরে পরেই আর জল থাকছে না, পানি থাকছে না নদীতে, সেগুলো শুকিয়ে যাচ্ছে। এর কারণ আমরা বলি, ছোট করে যদি একটু উদাহরণ দিয়ে বলি যে আসলে ওয়াটারশেডের অবস্থাটা যেরকম হবে, ওয়াটারশেডটা যদি আমরা পেভমেন্ট করে দিই, সিমেন্ট করে দিই, তাহলে ওখানে বর্ষা হলে সাথে সাথেই বর্ষার পানিটা চলে আসবে। হবে কি, যতটুকু বর্ষা হবে বর্ষার পানিটা নদীতে স্ট্রিমের ভিতরে চলে আসবে এবং দ্রুত শুকিয়ে যাবে। আমরা যেটা শহরের জন্য করি, কিন্তু আমরা যখন একটা প্রাকৃতিক ওয়াটারশেডের কথা বলি বা জলাধারের কথা বলি, তখন সেখানে কিন্তু আমরা চাই যে সেখানে ফরেস্ট থাকুক, গাছপালা থাকুক, যেটা পানিটাকে ধরে রাখবে। গাছ তার শিকড়ের ভিতরে মাটির নিচে পানিটা ঢুকিয়ে অনেকক্ষণ ধরে রাখে, যার ফলে সেখানে যদি ঘাস থাকতো তাহলে হয়তো অল্প সময় পানিটা ধরে রাখতো, হয়তো কয়েক ঘন্টা বা কয়েকদিন। যদি সেখানে একটা ফরেস্ট থাকে তাহলে হয়তো কয়েক মাস ধরে এই জলটা ধরে রাখলো, বৃষ্টির জলটা, তারপরে সেটাকে স্ট্রিমের ভিতরে আস্তে আস্তে করে দিল, যার ফলে বনভূমি যে ওয়াটারশেডগুলোতে আছে সেখানকার নদীগুলো স্বভাবত তার স্বাস্থ্য ভালো থাকে, তার পানিতে পলির পরিমাণ কম থাকবে, যার ফলে নদীটা শুকিয়ে যাবে না, নদীতে গভীরতা ছিল সেটা ধরে রাখবে, পরিষ্কার পানি পাবো। আমরা একটু আগে জনগণের কথা বলছিলাম, ওখানকার জনগণ একটা পরিষ্কার স্বচ্ছ পানি পাবে। এই পানিগুলো আমরা কিন্তু যদি চিন্তা করি যে 20 বছর 40 বছর আগে ঝর্ণার পানি ছিল স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন পানি সরাসরি খেত মানুষ এবং খেয়ে রোগাক্রান্ত হতো না। এখন দেখছি যে পানিটা নোংরা, পানিটার ভিতরে নানা রকম খারাপ জিনিস পাওয়া যাচ্ছে, পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। অতএব দুটো পরস্পরের সাথে একেবারেই সম্পর্কিত। এবং আমি তো প্রথমেই বলেছি যে সকল নদীর উৎপত্তি পাহাড়ে। আমাদের আজকে বড় বড় নদীতে যে আমরা দেখতে পাচ্ছি পলি, সেখানে কিন্তু আমাদের নেপালে, ভারতে, পাকিস্তানে, চীনে এই যে জঙ্গল কেটে পরিষ্কার করার ব্যাপারটা, তাদের পাহাড়ি নদী, যেটা আমাদের বড় নদী পদ্মা, মেঘনা, যমুনার বড় নদী, যেখানে ছোট ছোট ছড়া থেকেই শুরু হয়েছে, সেগুলো যে এসছে সেখানকার পাহাড় পরিষ্কার হয়ে গেছে বলেই, পাহাড়ে গাছপালা নেই বলেই আমাদের নদীতে আজ এত পরিমাণ পলি। যদি আমাদের অংশটা আমরা পরিষ্কার রাখতে পারি তাহলে হয়তো আমাদের যে নদীগুলো সরাসরি আমাদের পাহাড়ি নদী, সাঙ্গু, মাতামুহুরির মতো নদী,
সেগুলো কিন্তু আমরা পরিচ্ছন্ন জল পাবো যদি আমাদের এই পাহাড়ের ওয়াটারশেডটা আমরা সুন্দর পরিচ্ছন্ন রাখি। আচ্ছা, এই নদীগুলো রক্ষা করার জন্য আমাদের কি করা উচিত? নদী রক্ষা মানে নদীর জলটা যেখান থেকে আসে, বৃষ্টিটা যেখানে হয়, সেই জায়গাটা যদি আমরা বনভূমি রাখতে পারি, সেই জায়গায় যদি আমাদের ভূমিক্ষয় রোধ করতে পারি, আমাদের যে জনবন এই নদীগুলোর পাড়ে থাকে, এরা কিন্তু আসলে পাহাড়ের চাষাবাদ পদ্ধতি আমি বলবো না, এই জুম চাষ বা অন্য চাষ, এটা ঠিক পাহাড়ের সাথে খাপ খাইয়ে যে করা উচিত সেটা কিন্তু করে না। আপনি দেখেন অনেক দেশে যারা ইন্দোনেশিয়া, ফিলিপিন্স যারা সরাসরি পাহাড়ে চাষাবাদ করে, তাদের যে চাষাবাদ পদ্ধতি তাতে কিন্তু তারা পাহাড়টাকে ক্ষয় হতে দেয় না, স্টেপ বাই স্টেপ করে, স্টেপ করে এবং পাহাড়ের সাথে দেখেন আপনি হরাইজন্টালি স্টেপিংগুলো করে। আমরা ভার্টিক্যাল রো করে করছি, যার ফলে একটা বৃষ্টি হলে পাহাড়ের পুরো অংশটা নিয়ে মাটি নিয়ে ধসে পড়ছে। অতএব আমাদের এগুলো রক্ষা করতে হলে পাহাড়ের সাথে খাপ খাইয়ে চাষ করতে হবে। আর একটা জিনিস মনে রাখা দরকার, পাহাড়ে কিন্তু শুধু বড় বড় গাছ লাগিয়ে দিলেই পাহাড়ের ভূমিক্ষয় রক্ষা করতে পারবো তা নয়। আমরা দেখেছি যে কোনো বড় গাছ 3 মিটারের চেয়ে উঁচু যদি কোনো গাছ থাকে এবং তার তলায় যদি অন্য আমরা যেটাকে বলি হার্বস, শ্রাবস, আন্ডারগ্রোথ, সেটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা পাহাড়ের ক্ষয়রোধ করতে পারবো না। অতএব আমাদের করতে হবে কি, পুরো প্রতিবেশ ব্যবস্থা, গাছ থাকবে, গুল্ম থাকবে, হার্ব থাকবে, সব কিছু থাকবে, ছোট বড় সব ধরনের গাছই থাকতে হবে। ছোট গাছ, আমরা ঘাস এবং গুল্মকে মাটির ক্ষয়রোধের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ মনে করি বড় গাছের চাইতে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক পাহাড়ি নদ নদী নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, বাংলাদেশে প্রবাহিত আন্তর্জাতিক নদীর সংখ্যা 57টি। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নাফ নদীর দৈর্ঘ্য প্রায় 56 কিলোমিটার। বাংলাদেশের সর্বাধিক খরস্রোতা নদী কর্ণফুলী। বাংলাদেশ অংশে কর্ণফুলীর দৈর্ঘ্য 160 কিলোমিটার। পার্বত্য অঞ্চলে প্রায় 78% পণ্য পরিবাহিত হয় নদীপথে। পাহাড়ি নদী হালদা বিশ্বের একমাত্র জোয়ার ভাটার নদী, যেখানে রুই জাতীয় মাছের ডিম সংগ্রহ করা হয়। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল কোন জলজ প্রাণী থেকে মুক্তা আহরিত হয়। সঠিক উত্তরটি হলো এ, ঝিনুক। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন ফাতেমাতুজ জোহরা, ছাত্রী সাবেরা সোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? এ, লুসাই পাহাড়, বি, আরাকান পাহাড়। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। শুধু দর্শক, পার্বত্য অঞ্চলের জনজীবন ও বনজীবনে পাহাড়ি নদ নদীর গুরুত্ব অপরিসীম। এই নদীগুলো হারিয়ে গেলে বিপন্ন হবে জীববৈচিত্র্য এবং এই অঞ্চলের মানুষের জীবন। তাই পাহাড়ি নদ নদীগুলো রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই
চাই চাই সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন, ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।